সামনে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়বো এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের জাতীয় উন্নতিতে ভূমিকা রাখতে পারবো। তা বিস্তারিত একটা বিশেষজ্ঞ পরিকল্পনা মূলত এই মিডিয়া সামিটের মাধ্যমে জাতির কাছে উপস্থাপন করা হয়েছে। এবং পাশাপাশি আমরা কিন্তু নির্বাচন সামনে ম্যানিফেস্টো বা ইস্তেহার প্রণয়ন করেছি, সেটাও 2 দিনের মধ্যে আমরা পাবো ইনশাআল্লাহ। সেখানেও আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য, মানবিক বাংলাদেশ করার জন্য, একটা বৈষম্যহীন একটা ন্যায় ইনসাফের সমাজ করার জন্য কি করতে চাই আমরা, সেটা বিস্তারিত বলা হয়েছে। সে আলোকে আমি বিশ্বাস করি যে আমাদের সম্মানিত আমির জামাত উনি নির্বাচন সফরে এই বক্তব্যটা, তার বক্তব্যে এই বিষয়গুলো ক্লিয়ার করবেন, জাতির কাছে পরিষ্কার করে তুলে ধরবেন আমরা এই দেশের জন্য কি করতে চাই এবং আমাদের কি করা উচিত, ভোটারদের পক্ষে রায় দেওয়া উচিত। মূলত সেই বক্তব্য রাখার জন্য উনি সফর করছেন নির্বাচনী জনসভায় হবে। নির্বাচন সামনে রেখে ওরা জাতির কাছে আমাদের ভিশন, আমাদের লক্ষ্য, আমাদের পরিকল্পনা, আমাদের ম্যানিফেস্টোকে উপস্থাপন করা। ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। সঙ্গত কারণেই এই প্রশ্নটা আসা উচিত। এটা আমরা সবাই স্বীকার করবো যে দুর্ভাগ্যের শিকার উত্তরবঙ্গের মানুষ। আমরা যেন বাংলাদেশের একটা বিচ্ছিন্ন অঞ্চলের লোক, যেভাবে বলছেন আপনি, একটা আঞ্চলিক বৈষম্য বা যেটা বলা হয় রিজিওনাল ডিসপ্যারিটি, এটা আমরা দীর্ঘদিন এটা শিকার উত্তর জনপদের লোক। এবং এটা এই জন্য আমি মনে করি সরকারি পলিসি যেমন দায়ী, পাশাপাশি আমাদের ভূমিকাও সঠিক ছিল বলে আমি মনে করি। আমরা যারা এই এলাকার জন্য এই ফ্যাসিস্টের সহযোগী হিসাবে দোষর হিসাবে ভূমিকা পালন করেছে। এখানে একদিকে বৈষম্যের অবসানের কোনো ভূমিকা রাখে নাই, আর সাধারণ মানুষের সার্ভিসও দেওয়া যায় নাই, এবং তারা এক কথায় দেশ বিরোধী ভূমিকা পালন করেছে। আমরা কিন্তু বেরিয়ে আসতে চাই। আমরা মনে করি সরকারের এই থাক তাদের সুষম উন্নয়নের দিকে নজর দেওয়া উচিত। আপনারা বুদ্ধিজীবী, আপনারা সাংবাদিক, আপনার সমাজ দর্পণ, আপনারা চেষ্টা করেছেন, চেষ্টা করেনি আমি বলবো না, কিন্তু দুর্ভাগ্য আমরা রংপুরে নিজস্ব নেতা তৈরি করতে পারি, আমরা সেটা লোক তৈরি করতে পারিনি। আমাদের ভয়েস পার্লামেন্টের বিরোধের সঙ্গে উচ্চারিত হয় নাই, আমাদের দাবি আদায়ের জন্য আমরা সেরকম সংগ্রাম দেখি নাই। আমার বিশ্বাস যে যদি আমাকে রংপুরের মানুষ আমার প্রতি রায় দেয় এবং আস্থা স্থাপন করে, রংপুরের লোককে আপনাদেরকে নিয়ে আমরা যদি বিরোধের সঙ্গে ঘনিষ্ঠভাবে আমার দাবি উত্থাপন করতে পারি, আমার বিশ্বাস অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকারই হোক আমার দাবি আদায় করতে সম্ভব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমি বাংলাদেশ প্রশ্ন করে বলবো যে শুধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না, বেগমখালী বিশ্ববিদ্যালয় হয়েছে, আপনারা বলেন যে কি এটা হয়েছে? ওই কানাসের না পদ্মঘোষক একটা ছোটখাটো বিশ্ববিদ্যালয়, যেখানে ডিপার্টমেন্ট খুব সীমিত, সুযোগ সীমিত, টিএসসি নাই, স্টেডিয়াম নাই, হলগুলো সেরকম দুইটা হল, তিনটা হল, সবখানেই একটা অথচ আমরা দেখলাম যে প্রফেসর ইউনুস সাহেব এখানে ওনার ক্ষমতা নেওয়ার পরপরই এসেছিলেন। তিনি কিন্তু বলেছিলেন আবু সাঈদের রংপুরকে উন্নয়নের সব 1 নম্বরে এগিয়ে রাখা হবে বলেছিলেন। তার তো নদীর পথ আমরা দেখলাম। দুর্ভাগ্যের বিষয় বলতেই হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে পেয়েছি, কিন্তু আমরা দেখলাম যে উত্তরবঙ্গে একজনও সুযোগ হলো না সেই সরকারের অবস্থান নেওয়া বা স্থান নেওয়া। এটা এক ধরনের বৈষম্য মনে করি। এটা আসলে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সোচ্চার হতে হবে। আমি প্রযুক্তি ইউনিভার্সিটি সহ আমার এইসব স্বপ্ন আছে যে রংপুর সঙ্গে যান্ত্রিক মুক্ত করতে হবে, এটা পরিকল্পিত নগরায়ণ দরকার। এবং এখানে দেখেন যেটা বর্ধিত যে এলাকাটা আছে, আজকে 12 সালের স্থাপনা বড়, এই দীর্ঘ সময় এটা তো উন্নয়ন কোনো প্রাণী নাই, কিছু বিচ্ছিন্ন রাস্তাঘাট হয়েছে অপরিকল্পিত। পুরো সরকারের জন্য একটা পরিকল্পিত একটা ভাবে উন্নয়ন হবে না, এটা কিন্তু ঢাকা মহানীর মতো দুর্যোগপূর্ণ একটা ইয়া হবে, হুমকির একটা শহর হবে। আমরা এটা চাই না। আমরা রংপুর মহানগরী যান্ত্রিক মুক্ত শুধু নয়, এটাকে শারীরিকভাবে আওতায় নিয়ে এসে উন্নয়ন কার্যক্রম হাত দেবো আমরা, আমার বিশ্বাস নেওয়া উচিত। আমি সে চেষ্টা করবো। আর প্রযুক্তি ইউনিভার্সিটি আমাদের পাওনাই, এটা প্রাপ্ত একটা জিনিস পেয়েছিলাম, হাইজাক হয়ে গেছে। এটা লৌকিক দায়িত্ব। আমার একটা স্বপ্ন আছে যে রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়। আমার স্বপ্ন হলো যে বেগম রোকেয়া একটা মহিষী নারী, এই সারা বিশ্বে এটা পরিচিত। তো নারী জাগরণ নেত্রী হিসেবে তাকে আমরা চিহ্নিত করি বা তার আলোচনা করি, সম্মান করি। সেই তার স্থানে একটা নারীদের জন্য স্পেশাল একটা আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি হতে পারে, ঠিক ব্যবহার করা।
এটা কিন্তু চেষ্টা করা দরকার, কিন্তু এই লক্ষ্যে কোনো চেষ্টা হয় নাই। এটা এখানে হলে সমস্ত বিশ্বের মেয়েরা এখানে আসবে। এটা হবে একটা টেকনোলজি প্লাস আমাদের জেনারেল আর্টস, সায়েন্স, কমার্স সব মিলিয়ে একটা টোটাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানের। সেটা আমরা দাবি করবো এবং সেটা আমার মনে হয় যৌক্তিক কারণ রয়েছে। এরপর আমি মনে করি কর্মসংস্থানের জন্য সবচেয়ে দুঃখজনক হলো যে আপনারা খেয়াল করে দেখেন, এত বড় একটা পুরনো ডিস্ট্রিক্ট রংপুর এবং ডিভিশন টাউন, এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই। এক কথা নাম করা ইন্ডাস্ট্রি হয়নি দীর্ঘ সময়, কেন পারলাম না? হতে পারে যে হয়তো দেখা গেল গ্যাস নাই, তো গ্যাস কিন্তু আমাদের পাইপ নিয়ে চলেছে বিদ্যামানি, আমরা সহযোগ দিতে পারলাম না কেন? আমি গ্যাস লাইন সংযোগের জন্য আন্দোলন করবো ইনশাআল্লাহ। আমাদের দিতে অসুবিধা কোথায়? এই সংযোগ যদি পাওয়া যায়, গ্যাস যদি আমরা পাই, তাহলে দেখা যাবে বড় ইনভেস্টররা চলে আসবে। আপনারা জানেন যে উৎপাদনের জন্য উৎপাদন কস্ট ইফেক্টিভ করতে হবে, অর্থাৎ উৎপাদন খরচ কোথায় কম হবে। আমাদের শ্রম আছে, বাট কস্ট ইফেক্টিভ করতে হলে গ্যাস লাগবে। এই জন্য গ্যাস যদি আসে, আমার বিশ্বাস এখানে আমরা শিল্প করে তুলবো, যার মধ্যে ব্যাপক কর্মসংস্থান হবে। আমার একটা স্বপ্ন আছে যে রংপুরকে কেন্দ্র করে আধুনিক প্রযুক্তি ট্রেনিং সেন্টার একটা হবে। এই প্রযুক্তি সেন্টারে আমাদের বেকার যুবকরা ট্রেনিং দেবেন এবং তারা চাকরির জন্য অন্য কিছু দরকার নাই। চাকরি না হলেও আমরা জানেন যে যদি ভালোভাবে প্রযুক্তি জ্ঞান থাকে তবে অনলাইনে ফ্রিল্যান্সিং, তারপরে আপনার রিসোর্সিং করে অনেক টাকা ইনকাম করা যায়। এটাও করা যেতে পারে, তবে চাকরির দরকার হবে না। এবং আমরা যারা কম শিক্ষিত তাদেরকে আমরা প্রফেশনাল ট্রেনিং দেবো উইদাউট এনি মানে বলে পুঁজি, তার সরকার তাদের ট্রেনিং দেবে, কিন্তু তাদেরকে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করবে এবং এভাবে আমার মনে হয় রংপুরে একটা অতি সমৃদ্ধ বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসলে সারা দেশে আমাদের যত প্রচার প্রপাগান্ডা হচ্ছে, আমাদের হ্যান্ডবিল লিফলেট হচ্ছে, সবখানেই আমরা দুটো জিনিস প্রচার করছি। এক নম্বরে আয়ের পক্ষে ভোট দিতে হবে আর দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এ ব্যাপারে আমরা শুরু থেকেই সোচ্চার, এখনো সোচ্চার আছি এবং ভোটের পুরো মুহূর্ত পর্যন্ত আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। কারণ এনিহাউ জনমত সৃষ্টি করে হায়ের পক্ষে মতামত নিয়ে আসতে হবে এবং হা পাস করাতে হবে। আমরা জাতিকে এটাই বুঝানোর চেষ্টা করবো, হায়ের পক্ষে ভোট না দিলে জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, যারা বঙ্গবন্ধু বরণ করেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি চরম একটা অবিচার করা হবে। আমিরে জামাত আগামীকাল থেকে ভোটের প্রচার শুরু করছেন না, আজকেই শুরু করছেন। তিনি ঢাকা 15 থেকে নির্বাচন করবেন, এটা তো কাজ করতেছে না। তিনি ঢাকা 15-তে আজকে বিশাল সমাবেশ করেছেন, আপনারা হয়তো অনলাইনে দেখেছেন। সেখানে ঢাকা মহানগরীতে আমাদের যত প্রার্থী আছে সকলকে পরিচয় করে দিয়েছেন, তাদের হাতে প্রতীক তুলে দিয়েছেন এবং এনসিপি থেকে যারা আসছেন তাদেরকে দাঁড়িপাল্লাও দিয়েছেন, শাপলা খুলেও তাদের হাতে তুলে দিয়েছেন। উনি আগামীকাল সকালে ঢাকা থেকে রওনা দিয়ে হেলিকপ্টার যোগে পঞ্চগড়ে সকাল 11টায় ল্যান্ড করবেন। সেখান থেকে তিনি আসবেন দিনাজপুরে। দিনাজপুরের বড় মাঠে তিনি জনসভা করবেন। সেখান থেকে যাবেন তিনি ঠাকুরগাঁয়, সেখানে জনসভা করে তিনি হাইওয়ে রোড দিয়ে রংপুরে চলে আসবেন। রংপুরে রাত্রি যাপন করবেন। পরের দিন সকালে শহীদ আবু সাইদের বাড়িতে যাবেন, কবর জিয়ারত করবেন। সেখান থেকে পলাশ বাড়িতে জনসভা করবেন। সেখান থেকে বগুড়া আলতাবন্নেসা খেলার মাঠে জনসভা করবেন। সেখান থেকে তিনি পাবনা যাবেন। সর্বশেষ জনসভা পাবনা করে তার ঢাকায় তিনি ব্যাক করবেন। এটা হলো তার প্রথম দফা সফর।